সাধারণত কবি শব্দটা উচ্চারিত হলে বা কবি শব্দটা কেউ কোথাও দেখলে বা কবি নামটা, কবি শব্দটা যে কোনো একজন কবি কবিতা নিয়ে বা কবি নিয়ে আলোচনা হলে কবি এই শব্দটার সাথে সাথে আমাদের মস্তিষ্কের মধ্যে আমাদের মানসপটে কোন দৃশ্যটা ভেসে ওঠে, সেটা হচ্ছে অবশ্যই তার একটি জন্মসাল এবং একটি মৃত্যুসাল থাকবে। তিনি জীবিত আছেন এটা আমরা মেনে নিতে পারি না। একজন কবি জীবিত আছেন এটা আমাদের বিশ্বাস হয় না। কবির অবশ্যই একটা জন্মসাল এবং একটা মৃত্যুসাল থাকতে হবে। পাঠ্যপুস্তকে তার একটা কবিতা থাকতে হবে। লেখক পরিস্থিতিতে থাকতে হবে তিনি পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় জন্মগ্রহণ করেছিলেন, অথবা কুচবিহারে, অথবা আসানসোলে। সেই সাথে আর তার যে জিনিস থাকতে হবে সেটা হচ্ছে এই পর্যন্ত দাড়ি থাকতে হবে এবং সেটা হতে হবে কাশফুলের মতো, সেটা হবে পাটের আঁশের মতো। আর তিনি যদি কোনোভাবে জীবিত থাকেন তাহলে তার কাঁধে থাকতে হবে একটা ঝোলা। তিনি 7 থেকে 8 দিন যাবৎ গোসল করবেন না। তার মাথায় উকুনের অভয়ারণ্য থাকবে এবং সেই সাথে তিনি সবসময় গঞ্জিকার দ্বারা পরিবেষ্টিত থাকবেন। এরকম একটা কবি বলতে আমরা এরকম বুঝি তিনি অনেক প্রেম করবেন এবং তিনি স্থানে অস্থানে, জায়গায় অজায়গায়, বেজায়গায় গমন করবেন। এরকম একটা মন মানসিকতা থাকে এবং সেই সাথে আমাদের মধ্যে আর একটা মন মানসিকতা গড়ে ওঠে, সেটা হচ্ছে কবির পকেটে টাকা থাকবে না। তিনি 3 বেলা খেতে পারবেন না। দুপুরবেলায় শাহবাগে তিনি সিঙ্গারা খাবেন, কাটা বনে তিনি 20 টাকার খিচুড়ি খাবেন এবং তার জামা কাপড় হবে অত্যন্ত আলু থালু, উস্কো খুস্কো, এলোমেলো ইত্যাদি রকমের একটা ব্যাপার স্যাপার থাকবে। এবং সেই সাথে তাকে যদি একটা সিগারেট অফার করা হয় তাহলে তাকে দিয়ে এই আজিমপুর থেকে উত্তরা নিয়ে যাওয়া যাবে একটা সিগারেটের লোভ দেখিয়ে। এরকম একটা মানসিকতা কবি শব্দটা উচ্চারণ মাত্র আমাদের মস্তিষ্কের মধ্যে পরিলক্ষিত হয় কিনা, মানে ঘটনা সত্য কিনা, কথা কন ঠিক কিনা, মানে এরকমটা দেখা যায়। একজন কবি মেরুদণ্ড সোজা করে চলবে। একজন কবি তার সমাজের যে প্রতিষ্ঠিত অচলায়তনগুলো আছে সেগুলোর বিরুদ্ধে কথা বলবে। রাজনৈতিক প্রতিষ্ঠিত যে শক্তিগুলো আছে, সেটা সরকারি দল হতে পারে, সেটা বেসরকারি দল হতে পারে, সেটা অন্যান্য দেশের রাজনৈতিক দল হতে পারে, সেসবের বিরুদ্ধে তিনি কথা বলবেন। তিনি মেরুদণ্ড সোজা করে তিনি কথা বলবেন, তিনি সোচ্চার হবেন, তিনি উচ্চস্বরে কথা বলবেন, তিনি কাউকে ধমক দেবেন। তার সাথে কেউ যখন কোনো বাগবিতণ্ডা করতে আসবে তখন সে সমুচিত জবাব দেবে। এই জাতীয় চিন্তাভাবনা কখনো একজন কবিকে ঘিরে গড়ে ওঠে না। তার আলোচনার এবং তার লেখার বিষয়বস্তু হবে ফুল, ফল, লতা, পাতা, ছাল, বাকল, সমুদ্র, শিশির। আমি তোমাকে সকালের শুভ্রতার মধ্য দিয়ে, হাসনা হেনার কলির মধ্য দিয়ে আমি দেখেছিলাম নিয়ন আলোর বুকে বেড়ে ওঠা সেই বিদিশার অন্ধকারের মধ্যে থেকে তুমি আসা আমার সারিয়ালিস্টিক অনুভূতি। এখানে আমি কি বললাম আমি নিজেই বুঝলাম না, যারা এখানে বসে আছেন তারাও বুঝলেন না। এরকমের বিষয়বস্তু নিয়ে তিনি লেখালেখি করবেন এবং সেই সাথে তার লেখার বিষয়বস্তু হবে যেমন বিপরীত লিঙ্গের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, খোপার ফুল, মাথার চুল, পায়ের নুপুর ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমের বিষয়বস্তু হবে তার লেখার, বলার এবং তার যাপিত জীবনের বিষয়বস্তু। কবি কখনো রাজনৈতিক বিষয় নিয়ে লিখবে বা একজন লেখক কখনো রাজনৈতিক বিষয় নিয়ে লিখবেন, এই ব্যাপারটা আমাদের মস্তিষ্কের মধ্যে সাধারণত প্রথিত নয়। আমরা ভেবেই নেই যে কবি ছাল, বাকল, লতা পাতা ইত্যাদি নিয়েই থাকবেন। কবি কেন রাজনীতি নিয়ে লিখবে, এটা আমাদের একটা অনেকেরই প্রশ্ন। আবার কবি অবশ্যই রাজনীতি নিয়ে লিখতে পারবেন তিনি যদি আমার মতাদর্শের হন। আমি যেই মতাদর্শ নিয়ে চিন্তা করি, আমি যে দলকে ভোট দেই, কবি যদি ওই দলের পক্ষে লেখেন তাহলে কবি ঠিক আছে। কবি যদি আমার কোনো বিরুদ্ধ মতের পক্ষে যদি লিখে থাকেন, অথবা কবির উচ্চারিত কোনো শব্দ, কোনো বাক্য, কোনো কবিতা কিংবা তার রচিত কোনো গল্প, তার রচিত কোনো প্রবন্ধ, তার রচিত কোনো উপন্যাস ইত্যাদি যদি আমার মতাদর্শের বিরুদ্ধে যায়, যদি আমার কায়েমি স্বার্থে যদি আঘাত করে, তাহলে এই কবি সস্তা কবি, এই কবি বাজারি কবি, এই কবি বাতিল কবি। আমরা যদি আমাদের থেকে একটুখানি অতীতে যাই, রুদ্রমোহন শহীদুল্লাহকে আমরা কি কারণে চিনি? তাকে আমরা মূলত একটা গানের কারণে চিনি, ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো। তাকে আমরা আর কি কারণে চিনি? কিন্তু রুদ্রমোহন শহীদুল্লাহর সবচেয়ে বিখ্যাত যদি লাইনটা আমরা যদি বলি তাহলে কি সেটা, যে আজও আমি বাতাসে লাশের গন্ধ পাই, ওটা। আর জাতির পতাকা যে খামচে ধরেছে সেই পুরনো শকুন, এটা কোনো অরাজনৈতিক কোনো বাক্য না,
এটা রাজনৈতিক বাক্য। যখন যুদ্ধাপরাধীদের গাড়িতে যখন জাতীয় পতাকা তুলে দেওয়া হয়েছিল, তখন তিনি বলেছিলেন জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো ছবি। তার একটু আগে যদি আমরা যাই, তাহলে দেখব যে নির্মলেন্দু গুণের দিকে যদি তাকাই, নির্মলেন্দু গুণের কোন কবিতাটা, কয়টা কবিতা সাধারণ পাঠক জানে? তোমার চোখ এত লাল কেন, আর কি তোমার চোখ এত লাল কেন, স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? এটা কি কোনো অরাজনৈতিক কবিতা? এটা মোটেই অরাজনৈতিক কোনো কবিতা নয়। নির্মলেন্দু গুণ এক জীবনে অজস্র কবিতা লিখেছেন। তার রচনা খণ্ড 12 খণ্ড বের হয়ে গেছে, 13 খণ্ডের প্রস্তুতি চলছে। এখন প্রশ্ন হচ্ছে, তাকে আমরা চিনি মূলত স্বাধীনতা এই শব্দটি কিভাবে আমাদের হলো? এই কবিতাটার মধ্য দিয়ে, যে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, তখন পলকে দারুণ ঝলকে তরিতে উঠিল জল, হৃদয়ে লাগিল দোলা, জনসমুদ্রে জাগিল জোয়ার, সকল দুয়ার খোলা, কে রোধে তাহার বজ্রকণ্ঠ বাণী। মজার ব্যাপার হচ্ছে, অবশেষে অতঃপর কবি এসে জনতার মঞ্চে দাঁড়ালেন, এই কবি বলতে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বুঝিয়েছেন। অর্থাৎ তিনি একজন রাজনীতিবিদকেও কবি হিসেবেই উপস্থাপন করেছেন, আবার বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণকে একটি কবিতা হিসেবে তিনি উপস্থাপন করেছেন। অর্থাৎ দেখা যাচ্ছে কবিতা এবং রাজনীতি একে অপরের সাথে ওতপ্রোতভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং যে কবি রাজনীতি নিয়ে লেখেননি, ইতিহাসে তার ঠাঁই কখনো হয়নি। আমরা রবীন্দ্রনাথকে যদি শুধু ওই রবীন্দ্র সঙ্গীত দিয়ে চিনি, তাহলে আমরা ভুল করব। তার রচিত যে গানটা আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটা কোনো প্রেমের গান না, এটা সম্পূর্ণ রাজনৈতিক গান। এই বঙ্গভঙ্গ কিংবা বঙ্গভঙ্গ রদ, এটা কি কোনো অরাজনৈতিক ইস্যু? সম্পূর্ণ রাজনৈতিক। তিনি যে শুধু আমারও পরানো যাহা চায় তুমি তাই, পাগলা হাওয়ার বাদল দিনে এসো হে বৈশাখ ইত্যাদি লিখে যে তিনি দায়িত্ব পালন করেছেন তা না, বরং তিনি একজন পুরো দস্তুর রাজনীতিক ছিলেন ওই সময়কার প্রেক্ষিতে। ব্রিটিশদের সেই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি নাইটহুড উপাধি যে প্রত্যাখ্যান করেছেন, এখনকার কবি সাহিত্যিক যদি হয়, ওই নাইটহুড পদবীর জন্য 2, 4, 5, 10 কোটি টাকা খরচ করে ফেলবে শুধুমাত্র ওই পদবিটা পাওয়ার জন্য, বা ব্রিটেন থেকে একটা পদক পাওয়ার জন্য, ব্রিটেনের রানীর সাথে একটা ছবি তোলার জন্য যত টাকা, যেখানে যত লিঙ্ক লবিং লিয়াজো করতে হয়, সব কিছু করবে। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেটা করেননি। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি জীবনে যতবার জেল খেটেছেন, আমরা ততগুলো সিঙ্গারাও খাই। প্রশ্ন হচ্ছে, তিনি যে জেল খেটেছিলেন সেটা কি কোনো প্রেমের কবিতার জন্য? তিনি যতবার কারাবরণ করেছেন সবকটা কিন্তু ব্রিটিশ শাসকদের বিরুদ্ধে উচ্চারিত কবিতার জন্য। ব্রিটিশ শাসনের বিরোধিতা করা কি কোনো রোম্যান্টিক ইস্যু, প্রেমের ইস্যু, অরাজনৈতিক ইস্যু? অরাজনৈতিক কোনো ইস্যু নয়। অর্থাৎ দেখা যাচ্ছে যে ওই তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ ইত্যাদি নিব্বি এবং নিব্বা মার্কা তিনি গান যেমন লিখেছেন, ঠিক তেমনি কারার ওই লৌহ কপাট এই শীর্ষক গানও তিনি লিখেছেন। অর্থাৎ প্রেমিকাকে পটানোর জন্য যে যে গান লেখা দরকার, যে যে কবিতা লেখা দরকার, তিনি তাও লিখেছেন। তিনি ধর্মীয় সঙ্গীতও লিখেছেন, ইসলামী গান লিখেছেন, শ্যামা সঙ্গীত লিখেছেন, ইত্যাদিও লিখেছেন, এবং সেই সাথে তিনি তার সময়কার রাজনৈতিক দায়িত্ব পালন করেছেন। আমরা যদি শামসুর রহমানের দিকে তাকাই, শামসুর রহমানের একটা প্রেমের কবিতার কথাও কি এখানে তেমন কি উচ্চারণ করতে পারবে? শামসুর রহমানের একটা প্রেমের কবিতার নাম বলো। জেমসের একটা গান আছে শামসুর রহমানের লেখা, তারায় তারায় রটিয়ে দেব। অন্যথায় আমরা শামসুর রহমানকে চিনি কোন কোন কবিতার জন্যে? তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। অর্থাৎ দেখা যাচ্ছে যে শামসুর রহমানকে আসাদের শার্ট, বুক তার বাংলাদেশের হৃদয়, উদ্ভট উটের পিঠে, উটের পিঠে চলেছে স্বদেশ ইত্যাকার নানান রকমের যে কবিতা আছে, আমরা কিন্তু শামসুর রহমানকে ওই কবিতাগুলোর কারণেই চিনি। কিন্তু তার রাজনৈতিক কবিতাগুলো তাকে এতটা বেশি প্রতিষ্ঠিত করে তুলেছে যে আমরা শামসুর রহমানকে ওই রাজনৈতিক কবিতাগুলোর কারণেই চিনি। আমরা যদি হেলাল হাফিজের দিকে তাকাই, হেলাল হাফিজের বিখ্যাত কবিতা কয়টা আছে? হেলাল হাফিজের সবচেয়ে বিখ্যাত কবিতা হচ্ছে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। যুদ্ধ এবং মিছিল অরাজনৈতিক কিছু? তিনি এই কবিতার মাঝখানে তিনি এভাবে লিখেছেন,
কিছু কিছু প্রেম আছে ভালোবেসে প্রেমিককে খুনি হতে হয়। যদি কেউ ভালোবেসে খুনি হতে চান তবে তাই হয়ে যান, উপযুক্ত সময় আজ বয়ে যায়, এরকমের কিছু একটা। এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়, এই দুটো বাক্য হেলাল হাফিজের জীবনকে যেভাবে বদলে দিয়েছিল, এই দুটো বাক্য কিন্তু শেষ পর্যন্ত স্লোগান হয়ে গিয়েছে। রাষ্ট্রের যে বিভিন্ন রকমের বাহিনী আছে, বিমান বাহিনী বা সেনাবাহিনী, এদের ভবনগুলোর শীর্ষে দেখা যায় যে এই বাক্য দুটো, যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। তার আরেকটা কবিতার কথা আমি লোভ সামলাতে পারছি না, এখানে সেই স্ক্রিনশট নিয়ে তারপরে আমি সংরক্ষণ করে রেখেছি। মানব জন্মের নামে কলঙ্ক হবে এরকম দুঃসময়ে আমি যদি মিছিলে না যাই, উত্তর পুরুষে ভীরু কাপুরুষের উপমা হব আমার যৌবন দিয়ে এমন দুর্দিনে আজ যদি শুধু নারীকে সাজাই। অর্থাৎ তিনি নারীকে, অর্থাৎ তার প্রেয়সীকে, তার প্রিয়তমাকে সাজানোর পরিবর্তে তিনি মিছিলে যেতে চেয়েছিলেন। আসলে তিনি প্রেমিকাকে সাথে নিয়েই যেতে চেয়েছিলেন। প্রেমিকাকে সাথে নিয়ে যে প্রেমিক মিছিলে যেতে পারে সেই প্রেমিকই আমি মনে করি শ্রেষ্ঠ প্রেমিক। প্রেম মানে যে বিভিন্ন উদ্যানে পার্কে উদ্দাম প্রেমলীলা তাই নয়। যে প্রেমিক তার প্রেমিকাকে নিয়ে আন্দোলনের মাঠে যেতে পারে, রণক্ষেত্রে যেতে পারে, সেই রণক্ষেত্রে ওই প্রেমিকের পক্ষটি কখনো পরাজিত হয় না। যে যুদ্ধে নারীর অংশগ্রহণ রয়েছে, প্রেমের উপস্থিতি রয়েছে, ভালোবাসার উপস্থিতি রয়েছে, ওই যুদ্ধে ওই যোদ্ধা কখনো পরাজিত হয় বলে আমার মনে হয় না। শহীদ কাদ্রির যদি একটা প্রসঙ্গ যদি এখানে উল্লেখ করি, তোমাকে অভিবাদন প্রিয়তমা, ভয় নেই এমন দিন এনে দেব, দেখো সেনাবাহিনীর বন্দুক নয়, শুধু গোলাপের তোড়া হাতে কুচকাওয়াজ করবে তোমার সামনে, শুধু তোমাকেই স্যালুট করবে তারা দিন রাত। আমার মনে হয় অনুমান যেটা 80-র দশকে কিংবা 80-র দশকে হুসেন মোহাম্মদ এরশাদের আমলে কিংবা তার আগে যিনি সামরিক শাসক ছিলেন, সবসময় যিনি স্যালুট পেতেন, কুচকাওয়াজ পেতেন, তাদের আমলে লেখা। এবং তিনি প্রেমকে কিভাবে রাজনীতির সাথে সম্পৃক্ত করে ফেলেছেন। ওই সময় রাষ্ট্রপতি যিনি ছিলেন তিনি প্রেমিকাকে ওই রকম করে চিন্তা করেছেন যে রাষ্ট্রপতি, স্বৈর শাসক কিংবা সামরিক শাসক, তিনি যে সম্মানটা পান, তাকে যেভাবে কুচকাওয়াজের মাধ্যমে সম্মান জানানো হয়, আমি তোমাকে ওই রকম সম্মান এনে দেব। আমি একটা শব্দ বানিয়েছিলাম, সেটা হচ্ছে পলিটো রোম্যান্টিক। অর্থাৎ একই সাথে পলিটিক্স এবং একই সাথে রোম্যান্স। পলিটিক্স এবং রোম্যান্স একই সাথে যদি উপস্থিত থাকে তো সেটাকে আমি পলিটো রোম্যান্টিক বলি। এটাকে যদি আমি উদাহরণ দিই, ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড় প্রেমের পদ্মটাই, বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই। ঠোঁটে ঠোঁটে রেখে তিনি চুমুর কথা বলেননি, ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড করার কথা বলেছেন। রাজনীতি নিয়ে লিখতে হয় কেন? আমি মনে করি যে রাজনীতি নিয়ে লেখা যে কোনো লেখকের জন্য একটা জাতীয় দায়িত্ব, একটা রাষ্ট্রীয় দায়িত্ব। একটা দেশে অনেক সময় রাজনৈতিক দলগুলোর রাজনীতি করার সুযোগ থাকে না। সামরিক শাসনামলে, আধা সামরিক শাসনামলে কিংবা অনেক সময় গণতান্ত্রিক শাসনামলেও রাজনৈতিক দলগুলো ঠিকমতো ভূমিকা পালন করতে পারে না, সংবাদপত্র ঠিকমতো ভূমিকা পালন করতে পারে না। তখন একজন কবি বা সাহিত্যিকের ওই সংবাদপত্রের ভূমিকায় বা রাজনৈতিক দলের ভূমিকায় অবতীর্ণ হতে হয়। একটা রাজনৈতিক দলের মহাসচিবকে বা সাধারণ সম্পাদককে, মানে বিরোধী দলের মহাসচিবকে বা সাধারণ সম্পাদককে রাষ্ট্র বা সরকার যতটা ভয় পায়, তার চেয়ে বেশি ভয় পায় একজন কবিকে, একজন সাহিত্যিককে। কারণ একজন কবির একটা কবিতা যদি লোকমুখে ছড়িয়ে পড়ে, স্লোগান আকারে যদি পথে পথে, শহরে শহরে, নগরে নগরে, বন্দরে বন্দরে, গঞ্জে গঞ্জে যদি ছড়িয়ে পড়ে, তাহলে ওই সরকারের জন্য টিকে থাকা একটুখানি কঠিন হয়ে যায়। বিরোধী দল আন্দোলন করে একটা সরকারের কতটুকু ক্ষতি করতে পারে? মামলা দিয়ে, হামলা করে ওই বিরোধী দলটাকে সহজেই দমন করে ফেলা যায়। কিন্তু কবিকে কতটুকু দমন করা যায়? কবিকে সর্বোচ্চ হত্যা করা যায়। হত্যা করার পরে ওই কবি আরও বেশি বিখ্যাত হয়ে ওঠেন। আমরা এর প্রমাণ বিভিন্ন সময় পেয়েছি। হুমায়ুন আজাদকে হত্যা করা হয়েছে, কোনো লাভ হয়নি, তিনি আরও বেশি জনপ্রিয় হয়েছেন। আরও বিভিন্ন রকমের কবি সাহিত্যিকের উপর যখনই হামলা হয়েছে, যখনই মামলা হয়েছে, তিনি আরও বেশি শক্তিশালী হয়েছেন। সাধারণত যেসব কবি সাহিত্যিক রাজনীতি নিয়ে লেখেন বা যেসব ছেলে মেয়ে রাজনৈতিক বিভিন্ন দাবিতে 5-6জন মিলে মিছিল করে, আমরা তাদেরকে নিয়ে হাসাহাসি করি না? আসলে দেশের 20 কোটি মানুষ অলস আর 20 জন মানুষ প্রতিবাদ করে।
ওই 20 জন মানুষ যে প্রতিবাদ করে, ওখান থেকে যে সুবিধা আসে, ওই অলস 20 কোটি মানুষ সেই 20 জন মানুষের প্রতিবাদের সুবিধাভোগী। 20 জন মানুষ প্রতিবাদ করে দ্রব্যমূল্য কমিয়ে দেয়, 20 জন মানুষ প্রতিবাদ করে একটা সরকারি অসৎ সিদ্ধান্ত বা অনিয়মের বিরুদ্ধে দাঁড়িয়ে সরকারকে নাড়িয়ে দেয়। সরকারকে নাড়িয়ে দেওয়ার ফলে যে সুবিধাটা হয় সেটা ভোগ করে ওই অলস 20 কোটি মানুষ। আজ যদি চালের কেজি 100 টাকা হয়, 10 জন মানুষ আন্দোলন করে একজন মানুষ মার খেলো, একজন মানুষ নিহত হলো, এই যে 2 জন মানুষ আত্মত্যাগ করলো, এই 2 জন মানুষের সুবিধা, আন্দোলনের সুবিধা কে ভোগ করে? দেশে 20 কোটি মানুষ। একজন কবি যখন প্রতিবাদ করেন, একজন লেখক যখন প্রতিবাদ করেন, সেটা একটা বাটারফ্লাই ইফেক্ট থাকে। বাটারফ্লাই ইফেক্ট কি? ওই একটা পুকুরে কেউ যদি ঢিল মারে, আমরা কিছুক্ষণ যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ওই ঢিল সৃষ্ট যে ঢেউটা, ওটা একদম পুকুরের শেষ মাথা পর্যন্ত আস্তে 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 গিয়ে থামে। এটাকেই বোধহয় বাটারফ্লাই ইফেক্ট বলে। একজন কবি যখন সোচ্চার হন, একজন আন্দোলনকারী যখন সোচ্চার হন, তখন ওই প্রতিবাদের ঢেউটা সারা দেশে কোনো না কোনোভাবে ছড়িয়ে পড়ে এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে ওই ঢেউটা চলে যায়। এর ফলে যে উপকারটা হয়, এর ফলে যে আন্দোলনের যে সুফলটা পাওয়া যায়, এটা ভোগ করে সবাই। সবাই রাজনীতি নিয়ে লেখে না কেন? প্রথমত জনপ্রিয়তার একটা প্রশ্ন। যে কোনো ঘটমান চলমান বিতর্কিত ইস্যুতে কেউ যদি একটা নির্দিষ্ট অবস্থান নিয়ে দাঁড়িয়ে যায়, ওই বিপরীত অবস্থানের ব্যক্তিবর্গ তাকে আনফলো করে চলে যাবে, তাকে আর ভাইয়া বলে সম্বোধন করবে না, মেসেঞ্জারে তাকে আর নক করবে না, তাকে আর হুজুর হুজুর করবে না, বই মেলায় তার সাথে শালকচিত্র তুলবে না, তার সাথে ছবি তুলবে না, তার বই কিনবে না, তার জনপ্রিয়তার শেয়ার বাজারে ব্যাপক ধস নামবে। এই ধস নামার ভয়ে অনেকে রাজনীতি নিয়ে লেখেন না। আরও অনেক কারণে রাজনীতি নিয়ে লেখেন না। সেটা হচ্ছে, রাজনীতি নিয়ে লিখতে মেরুদণ্ড যেরকমের সোজা থাকতে হয়, এই সোজা মেরুদণ্ড অনেকের থাকে না। রাজনীতি নিয়ে লিখলে যে ঝুঁকি গ্রহণ করতে হয়, সেই ঝুঁকি মোকাবেলা করার মতো মানসিক, শারীরিক, অর্থনৈতিক সক্ষমতা সমস্ত কবি সাহিত্যিকের থাকে না। আরেকটা হচ্ছে, তরুণ বয়সে রাজনীতি নিয়ে লিখলে বৃদ্ধ বয়সে 21শে পদক, বাংলা একাডেমি পদক, স্বাধীনতা পুরস্কার ইত্যাদি পুরস্কার থেকে বঞ্চিত হওয়ার একটা আশঙ্কা থেকে যায়। রাজনীতি নিয়ে লিখলে অপকার কি? ব্যক্তি জীবন প্রচণ্ড রকমের ব্যাহত হয়, বাধাগ্রস্ত হয়। ব্যক্তি জীবনে রাজনীতি নিয়ে লেখা একজন মানুষের কোনো বন্ধু থাকে না, সমস্ত বন্ধু তাকে শত্রু বলে মনে করে। আমরা যখনই কোনো ব্যক্তির রাজনৈতিক বিশ্বাস সম্পর্কে জেনে যাই, আমরা সেই ব্যক্তিকে শত্রু মনে করি, আমরা তাকে পাগল মনে করি। বোবার কোনো শত্রু থাকে না, পাগলের কোনো শত্রু থাকে না ইত্যাদি মনে করি আমরা। যখনই আমারই একজন ঘনিষ্ঠ বন্ধু তার রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করলো, আমি তাকে বন্ধুর বলে আর স্বীকার করি না। আমরা কিন্তু অনেকেই এই কাজটা করি। যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক ল্যাঞ্জা আমরা লুকিয়ে রাখতে পারি, ততক্ষণ পর্যন্ত তাকে আমরা ভালো মনে করি। যখনই সে তার রাজনৈতিক বিশ্বাসটা সততার সাথে পরিষ্কার করে দিল, উপস্থাপন করে দিল, তখনই তাকে আমরা শত্রু মনে করি। অর্থাৎ রাজনীতি নিয়ে লেখা একজন ব্যক্তির কোনো বন্ধু থাকে না। এমনকি সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু যে, সেও ঈর্ষা করে, সেও হিংসে করে। আবার রাজনীতি নিয়ে লেখা ব্যক্তিবর্গের পারিবারিক জীবন বলে কোনো কিছু থাকে না। পরিবারের সদস্যরাও তাকে পরিত্যাজ্য করে। কেন পরিত্যাজ্য করে? কারণ রাজনীতি নিয়ে লেখার ফলে যে কোনো সময় তার উপর ঝুঁকি নেমে আসতে পারে, এই ভয়ে পরিবারের সদস্যরা তাকে অগ্রিম ত্যায্য করে দেয়। আমাদের এই সমাজে যে প্রচলিত চিন্তা রয়েছে, আমরা পড়াশোনা করতে কেন এসেছি বিশ্ববিদ্যালয়ে, সেটা হচ্ছে আমরা পাশ করার পরে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অবতীর্ণ হয়ে প্রথম শ্রেণীর একটি সরকারি চাকরি পেয়ে আমরা সত্যায়িত করার ক্ষমতা অর্জন করব, আমরা 65,000 টাকা বেতন পাবো, আমরা মাসে 1.5 লক্ষ টাকা ঘুষ পাবো, 5 বছর চাকরির পরে আমরা ঢাকা শহরে একটি ভবনের মালিক হব, আমরা গাড়ির মালিক হব। এই চিন্তা থেকেই আমরা পড়াশোনা করতে এসেছি এবং আমাদের পরিবারের সদস্যরাও এই চিন্তা থেকেই আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াতে পাঠিয়েছেন। সেখানে পড়াশোনা জানা একজন ছাত্র বা ছাত্রী শিক্ষা জীবন শেষ করার পরে এই রাজনৈতিক ইস্যু নিয়ে লিখে ঝুঁকি উৎপাদন করছে, এটা পরিবারের জন্য কোনো প্রার্থিত বা কাঙ্ক্ষিত বিষয় নয়। এটা হচ্ছে পরিবারের জন্য একটি আপদ। সর্বসময় তাকে চিন্তা করতে হয় আমি যে কোনো সময় খুন হয়ে যেতে পারি। সর্বসময় তাকে চিন্তা করতে হয় রাত 4টায় আমার বাসার সামনে কালো বা সাদা রঙের একটি মাইক্রোবাস চলে আসতে পারে।
রাজনীতি নিয়ে লেখা ব্যক্তিবর্গ সবসময় আতঙ্ক থাকে যে আমার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হতে পারে, আমার 7 বছরের কারাদণ্ড হতে পারে। রাজনীতি নিয়ে লেখা ব্যক্তিবর্গ সে যদি সামাজিক যোগাযোগের মাধ্যমে সে যদি লেখে, তাহলে তাকে সবসময় চিন্তা করতে হয় আমি যে অ্যাকাউন্ট ব্যবহার করে লিখি ওই অ্যাকাউন্টটা যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। আর একটা সমস্যা, সেটা হচ্ছে যখন তখন যত্রতত্র চরিত্র হনন। রাজনীতি নিয়ে যেসব ব্যক্তি লেখে তাদের বিরুদ্ধে যুক্তি খণ্ডন করার মতো ক্ষমতা কজন ব্যক্তির থাকে? খুবই কম সংখ্যক ব্যক্তির মধ্যে। যখনই রাজনৈতিক লেখা খণ্ডন করার সামর্থ্য প্রতিপক্ষে থাকে না, তখন ওই লেখকের চরিত্র হননের জন্য একটা বিশেষ গোষ্ঠী উঠে পড়ে নামে। এর ফলে যেটা হয়, এই যে একটা মানসিক অশান্তি, কোনো সরকারই চায় না তার বিরুদ্ধে একটা মাত্র টু শব্দকে উচ্চারণ করুক, কিন্তু ওই দলটা যখন বিরোধী দলে থাকে তখন তারা মত প্রকাশের স্বাধীনতা চায়, বাক স্বাধীনতা চায়, আরও নানান রকমের স্বাধীনতা চায়। ক্ষমতায় না থাকাকালে রাজনৈতিক দলগুলো বাক স্বাধীনতা চায়, ক্ষমতায় থাকাকালে নাক স্বাধীনতা চায়। নাক স্বাধীনতা কি? লেখকের লেখার মধ্যে নাক গলানোর স্বাধীনতা। 18 বছর ধরে রাজনীতি নিয়ে লেখালেখি করি। যখন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে পড়তাম 18 বছর আগে, ওই সময়টা থেকে রাজনৈতিক স্যাটার লেখা শুরু করি। এরপরে যে বিষয়গুলো হয়েছে 1 মিনিটের মধ্যে শেষ করি। সেটা হচ্ছে ব্যক্তি জীবনে বন্ধুর সংখ্যা কমে যেতে লাগলো। এটা ছিল ছোটবেলাকার ঘটনা। বড়বেলায় বন্ধু তো নেই, আরও যে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, গোপনে গোপনে সেগুলো সমাধান করে ফেলি। কীরকম? কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কোনো একটা লেখা পড়ে সিদ্ধান্ত নিল ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আমার বিরুদ্ধে মামলা করবে। একটা বিবৃতি দিয়ে দিল। বিশ্ববিদ্যালয় হচ্ছে একটা প্রতিষ্ঠান, আমি নিজে হচ্ছি একজন ব্যক্তি। একজন ব্যক্তি কখনো একটা প্রতিষ্ঠানের বিরুদ্ধে লড়াই করে খুব একটা সুবিধা করতে পারে না। তখন কি কাজটা করতে হবে? আমি কি কারাবরণ করব? আমি কি ধরা দেব? আমি কি তাদেরকে বলবো যে আচ্ছা ঠিক আছে মামলা করো? এই ব্যাপারটা কি আমার করা উচিত? কারণ আমার একটা ব্যক্তি জীবন আছে, আমার পরিবারের সদস্যরাও আছে, তাদের কথাও আমাকে চিন্তা করতে হবে। আমি যদি হঠাৎ করে কারাগারে যাই, এমনিতে তো কুলাঙ্গার সন্তান, তার উপরে যাব আবার কারাগারে, তখন পারিবারিক অবস্থাটা কি হবে? এই ব্যাপারটাও চিন্তা করতে হয়। আবার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন স্তর থেকে নানান রকমের হুমকি আসে, এই লেখাটা যদি প্রত্যাহার করা না হয় তাহলে এই রকমের ক্ষতি হবে। তখন অবস্থাটা কি দাঁড়ায়? তখন যে অবস্থাটা দাঁড়ায় সেটা হচ্ছে আমি যে একটা হুমকি পেয়েছি, হুমকি প্রাপ্ত হয়েছি, এই কথাটা আমি প্রকাশ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে বলতেও পারি না। বলতে গেলে যেটা হবে, এই রকমের 30টা হুমকি আবার পরবর্তীতে আসবে। দেশে যখন একটা অগ্নিকাণ্ড ঘটে, একসাথে 10টা জায়গায় অগ্নিকাণ্ড ঘটে। দেশে যখন একটা ধর্ষণের ঘটনা আলোচিত হয়, হঠাৎ করে 20টা করে ধর্ষণের আলোচনা চলে আসে। আমি একবার হুমকি প্রাপ্ত হয়েছি, এই কথাটা যদি আমি ফাঁস করে দেই, আরও 10 রকমের হুমকি আসবে। এরপরে দেখা যায় কোনো কোনো হুমকি আসে এরকমের, আমাদের দল ক্ষমতায় গেলে দেখিয়ে দেব যে কি ঘটবে। সেই দলটাই তো কিন্তু কিছুক্ষণ আগে বাক স্বাধীনতা চাচ্ছিল, মত প্রকাশের স্বাধীনতা চাচ্ছিল। তাদের বিরুদ্ধে যদি একটা শব্দ বা একটা বাক্য উচ্চারিত হয়, তারা কি বলে এসে, আমাদের দল ক্ষমতায় এলে এটা 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 করা হবে। রাজনৈতিক সাহিত্য বিলুপ্ত হয়ে গেলে কি কি অসুবিধা হবে, এটা এখানে লেখা যে রাজনীতি নিয়ে না লিখলে কি কি ক্ষতি। একই তো প্রশ্ন নাকি? প্রথমেই যেটা হবে রাজনীতি নিয়ে না লিখলে, সেটা হচ্ছে চীনের সরকার একবার সিদ্ধান্ত নিল যে যত রকমের টুনটুনি, চড়ুই এই জাতীয় পাখি আছে এরা ফসল খেয়ে ফেলে, এদেরকে হত্যা করা হবে। শত শত কোটি টুনটুনি, চড়ুই বা এই জাতীয় স্প্যারো যে পাখিগুলো আছে এগুলোকে হত্যা করা হলো। তার ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিবে। এখন প্রশ্ন হলো, টুনটুনির সাথে দুর্ভিক্ষের সম্পর্ক কি? আর লেখা না লেখার সাথে দুর্ভিক্ষের সম্পর্ক কি? টুনটুনির কাজ যে শুধু ফসল খেয়ে ফেলা তা নয়, টুনটুনির কাজ পোকামাকড়ও খাওয়া। যে পোকামাকড় বেঁচে থাকলে আরো বেশি ফসল খেয়ে ফেলতো, সেই পোকামাকড়গুলো টুনটুনি এবং চড়ুই পাখিরা খায়। টুনটুনি বা চড়ুই ওই পোকামাকড়দের সমপরিমাণ ফসল খেয়ে ফেলে না, কম খায় তার চেয়ে। টুনটুনি বা চড়ুইরা ফসলও খায়, পোকামাকড়ও খায়। পোকামাকড়েরা শুধুমাত্র ফসলই খায়। পোকামাকড়গুলো বেঁচে থাকলে আরো বড় পরিমাণ দুর্ভিক্ষ হতে পারত। পোকামাকড়গুলোকে দমন করে চড়ুই টুনটুনিরা যে উপকার করছে, চীনের সরকার তখন সেটা বুঝতে পারেনি। ঠিক এরকম ভাবে
দেশে আজ থেকে সমস্ত কবি সাহিত্যিক প্রেমের কবি হয়ে গেল। রাজনৈতিক চলচ্চিত্র নির্মাণ করতেন এমন দুই একজন চলচ্চিত্রকারের নাম কি কেউ পারবে বলতে? সত্যজিৎ রায় আমাদের দেশে, জহির রায়হান, তারেক মাসুদের রানওয়ে সিনেমাটা কে কে দেখেছে? একটু যদি হাত তুলতে কেউ। রানওয়ে চলচ্চিত্রটা নির্মিত না হলে কি কি ক্ষতি হতো? তারেক মাসুদদের মতো চলচ্চিত্রকাররা ওই রানওয়ে জঙ্গিবাদ বিরোধী যে চলচ্চিত্রটা নির্মাণ করেছিলেন, ওই চলচ্চিত্রটা দেখে এমন হতে পারে 2, 4, 5, 10 জন জঙ্গি ওই জঙ্গিবাদের পথ থেকে ফিরে এসেছিল। ওই 10 জন জঙ্গি যদি আত্মঘাতী হতো, মারা যেত 1000 মানুষ। অতএব একটা চলচ্চিত্র 1000 মানুষের জীবনটাকে বাঁচিয়ে দিল। একজন কবি যখন একটি রাজনৈতিক কবিতা লিখলেন, যে রাজনৈতিক সচেতনতা তৈরি হলো, তিনি যদি লেখা বন্ধ করে দেন, যুগের পর যুগ ধরে তিনি যদি না লেখেন, তাহলে একটা সাংস্কৃতিক বন্ধ্যাত্ব দেখা দেবে। তখন একটা দেশে একটা জিনিসই থাকবে, সেটা হচ্ছে টিকটক। একটা দীর্ঘ যে সাংস্কৃতিক অচলায়তন, একটা রাষ্ট্রীয় যে বন্ধ্যাত্ব তৈরি হয়, এর ফলে যেটা হয় সেটা হচ্ছে তরুণ প্রজন্ম সময় কাটাবার মতো কোনো উপকরণ পায় না। সময় কাটানোর মতো কোনো উপকরণ না পেয়ে সে টিকটকের দিকে ধাবিত হয়, টিকটক করতে গিয়ে সে আত্মহত্যা করে। এই যে একটা ভ্যাকুয়াম রয়েছে, এই যে শূন্যস্থান, এই শূন্যস্থানটা দখল হয় কি দিয়ে? সাংস্কৃতিক বন্ধ্যাত্ব কিংবা যে সাংস্কৃতিক অচলায়তন, সাংস্কৃতিক যে অচল অবস্থা, এই যে একটা শূন্যস্থান। একটা ছেলে হাডুডু খেলছে না, একটা ছেলে ফুটবল খেলছে না, একটা ছেলে ক্রিকেট খেলছে না, একটা ছেলে কবিতা চর্চা করছে না, একটা ছেলে গান গাইছে না, দেশে কোনো কনসার্ট হচ্ছে না, দেশে জারি গান, সারি গান, বাউল গান, ভাটিয়ালি গান, ভাওয়াইয়া গান ইত্যাদি হচ্ছে না। এই যে না হওয়াটা এখন যেটা বাংলাদেশে হচ্ছে, এই যে না হওয়াটা, এই না হওয়াটার থেকে যে ভ্যাকুয়ামটা বা যে শূন্যস্থানটা, এই শূন্যস্থানটা দখল করে নিচ্ছে কে? এই শূন্যস্থানটা দখল করে নিচ্ছে মৌলবাদী শক্তি। বিভিন্ন রকমের তারা উস্কানিমূলক কথাবার্তা বলে, বিভিন্ন রকমের সভা সমাবেশ করে তারা লোক জড়ো করে এবং তারা তাদের ওই ব্যবসাটা চালিয়ে যায়। ওই ব্যবসাটা চালিয়ে যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে দেশে একটা মৌলবাদের সৃষ্টি হয়, একটা উগ্রবাদের সৃষ্টি হয়। এবং যে ছেলেটা বা যে মেয়েটা কখনো সঙ্গীত চর্চা করেনি, রাজনৈতিক কোনো লেখা পড়েনি, রাজনৈতিকভাবে সচেতন হয়নি, তাকে দিয়ে আত্মঘাতী হামলা করানো খুব সহজ হয়ে যায়। হলি আর্টিজানে যারা হামলা করেছিল, আমি যতদূর মনে করি তাদের কাছে কেউ রাজনৈতিক একটা প্রবন্ধ বা রাজনৈতিক একটা কবিতা নিয়ে কখনো হাজির হয়নি। তাদেরকে কেউ বোঝায়নি যে দেশের রাজনীতিটা কোন দিকে যাচ্ছে। তারা মাম্মি ড্যাডির সন্তান ছিল, তাদেরকে মৌলবাদী শক্তি টার্গেট করেছে, লক্ষ্যবস্তু করেছে। মৌলবাদী শক্তি কখনো মেধাহীন ছেলেপেলেদেরকে লক্ষ্য করে না। তারা সবসময় শ্রেণীকক্ষের প্রথম 1 থেকে যে 10 জন থাকে তাদেরকেই তারা নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত করে। ওই নির্দিষ্ট লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই তারা বিভিন্ন রকমের মৌলবাদী হামলার ছক করে। আমি কি স্পষ্টভাবে বোঝাতে পেরেছি যে দেশে যদি রাজনৈতিক কবিতা, রাজনৈতিক প্রবন্ধ, রাজনৈতিক উপন্যাস কিংবা কোনো ধরনের সঙ্গীতানুষ্ঠানের আয়োজন না হয়, তো সেটার পরিণতি ওই চীনে যে হয়েছিল দুর্ভিক্ষ, একটি রাষ্ট্রেও প্রচুর পরিমাণে মৌলবাদী শক্তি বেড়ে যাবে এবং তারা রাষ্ট্রকে অস্থিতিশীল করে তুলবে। এটা হচ্ছে উত্তর। যতদিন পর্যন্ত দেশের রাজনীতি, আমি মনে করি একজন রিক্সাওয়ালা থেকে শুরু করে একজন চাওয়ালা, আমি কাউকে ছোট করছি না, একজন মুচি, প্রত্যেকেরই একটি রাজনৈতিক বক্তব্য থাকতে হবে। আমি সারাক্ষণ আমার ফেসবুক আইডিটাকে আমি মিম ম্যাটেরিয়াল শেয়ারের কোনো একটা প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহার করব, এটা উচিত না। যে কাজটা উচিত সেটি হচ্ছে আমি আমার অবস্থান থেকে যতটুকু সম্ভব দেশের একটি রাজনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে আমি প্রতিবাদ করতে পারবো। সেই সিদ্ধান্তটা সরকারের বিরুদ্ধে যেতে পারে, সরকারের পক্ষে যেতে পারে, সেটা বিরোধী দলের বিরুদ্ধে যেতে পারে, বিরোধী দলের পক্ষে যেতে পারে। আমি আমার নিজের রাজনৈতিক মতাদর্শকে কিংবা অবস্থানকে আমার পরিষ্কার করতে হবে এবং আমার চোখে যদি কোনো অসঙ্গতি ধরা পড়ে সেটা বিরুদ্ধে কথা বলতে হবে। আমি যতক্ষণ পর্যন্ত বিরুদ্ধে কথা না বলবো ততক্ষণ পর্যন্ত শাসক গোষ্ঠী আমাকে নিপীড়ন করার সুযোগ পাবে। আমাদের দেশে এই যে রাজনৈতিক কলামের একটা দুর্ভিক্ষ চলছে, রাজনৈতিক কলাম কেউ লিখতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। রাজনৈতিক ছড়া কেউ লিখতে চাচ্ছে না, ভয় পাচ্ছে। রাজনৈতিক গল্প, একটি তুলসী গাছের কাহিনী একটা রাজনৈতিক গল্প, কিন্তু এমনকি মহাপতঙ্গ ছিল না পাঠ্যপুস্তকে, আবু ইসাকের নাকি শওকত ওসমানের, ওটাও একটা রাজনৈতিক গল্প, যুদ্ধ বিরোধী গল্প। ওটা যুদ্ধে বিরোধিতা করা কোনো প্রেমের উপর, ওটা কোনো প্রেমের গল্প না, ওটা কোনো
রোমান্টিক গল্প না, ওটা মনে হতে পারে একটা রূপক গল্প, কিন্তু রূপকের আড়ালে তিনি যে প্রতিবাদটা করেছেন এটা অত্যন্ত শক্ত প্রতিবাদ ছিল। একটি তুলসী গাছের কাহিনী 47-এর দেশ বিভাগ নিয়ে একটা রাজনৈতিক গল্প। ওটা আমরা পাঠ্যপুস্তকে যে গল্পগুলো পড়ি অধিকাংশই রাজনৈতিক গল্প। এই রাজনৈতিক গল্প এখন কেউ লিখতে চাচ্ছে না। রাজনৈতিক কলাম হচ্ছে একটা মানুষের কাছে বিরক্তিকর প্যানপ্যানানি। রাজনৈতিক কলামের মধ্যে যে রসবোধ থাকতে পারে, রাজনৈতিক কলামের মধ্যে যে উইট থাকতে পারে, সেন্স অফ হিউমার থাকতে পারে, রাজনৈতিক কলাম পড়ে একটা মানুষ যে একটা পলিটিক্যাল হরর ফিল্ম, মানে একটা গোয়েন্দা উপন্যাস পড়ার যে আনন্দ উপভোগ করতে পারে, একটা রাজনৈতিক একটা কলাম লেখার মধ্য দিয়ে একটা ছেলে বা একটা মেয়ে যে একটা চলচ্চিত্র দেখার একটা আনন্দ অনুভব করতে পারে, এই ব্যাপারটা আমরা ভুলে গেছি। আমরা কি করি? অত্যন্ত গম্ভীর, সক্রেটিসের ভাতিজা, এরিস্টটলের চাচা, আর কি ওই কঠিন কঠিন কিছু নাম আছে বিদেশি কিছু নাম বলো তো, মোপাসা, আর কি জানি না আমি, মানে নাম শুনি শুধু। সবার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি, এই যে একটা বিশাল আরোপিত গাম্ভীর্য, আমি এতটাই গম্ভীর, আমার গাম্ভীর্যের এই মুখর যদি একটুখানি যদি খুলে পড়ে যায় তাহলে আমি আর পলিটিক্যাল কলামিস্ট থাকবো না, আমি হয়ে যাবো একটা কমেডিয়ান। এই যে একটা ভয়ে ভয়ে পলিটিক্যাল কলামিস্ট সবসময় থাকে, এই আমার মুখোশটা যদি খুলে যায়, একটু রসিকতা করতে সমস্যা কি? একটু রসিকতা করতে সমস্যা কি? একটা রাজনৈতিক কলাম শুরু করতে হয় কিভাবে? কলামের 80% পর্যন্ত পড়ে পাঠক যেন বুঝতে না পারে কি নিয়ে লেখা। শুরু করতে হবে সেই সুলতানি আমলে, গিয়াসউদ্দিন আজম শাহর আমলে কি ঘটেছিল ইউরোপে। মানে আমি যে বিষয়টা নিয়ে লিখবো ওই বিষয়টা নিয়ে প্রথমে একটুখানি ব্রেইনস্টর্ম করব, আমি একটু একটা জায়গায় গোছাবো যে এর কাছাকাছি, যেমন ইওনোর অফিসে ছাগল, ইওনো পাশের একজন কৃষক ছাগল ওই ইওনো অফিসে ঢুকে যাওয়ার কারণে ইওনো 5,000 টাকা ওই ছাগলটাকে জরিমানা করেছেন। এখন আমি এটা নিয়ে কলাম লিখতে চাই, আমি কি লিখবো? ছাগল কি জিনিস, ছাগল কত প্রকার হয়, বিশ্বে কোন কোন মনীষী ছাগল পছন্দ করতেন, ছাগলের প্রতি ভালোবাসা, ছাগলের প্রকারভেদ, ছাগল নিয়ে কোনো চলচ্চিত্র নির্মিত হয়েছে কিনা, ছাগল নিয়ে কোনো কবিতা আছে কিনা। আমার 1000 টাকার বাগান খাইলো 2 টাকার ছাগলে, ওই গানটা লিখে আমি সার্চ করতে পারি। আমি দেখলাম যে ছাগল নিয়ে কি কি সৃষ্টিকর্ম দুনিয়ায় আছে। আমি প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিকভাবে একটা মজার ছলে, মজার ভঙ্গিতে আমি ওই ছাগল নিয়ে প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কথা বললাম। পাঠক বুঝতে পারবে না যে আসলে কি হচ্ছে এখানে। আমি পাঠকের মন নিয়ে খেলছি, আমি তার অন্তর নিয়ে খেলছি, আমি তাকে নিয়ে, বিড়াল যেমন ইঁদুর শিকার করার আগে কিছুক্ষণ ইঁদুর নিয়ে খেলে, আমি আসলে পাঠকের মনস্তত্ত্ব নিয়ে ওভাবে খেলছি। পাঠক বুঝতেই পারছে না যে আমি তাকে নিয়ে খেলছি। এই যে একটা অজান্তেই আমি তাকে নিয়ে খেলছি, কারণ ওই যে ছাগল সংক্রান্ত আমি তো তত্ত্ব উপাত্ত হাজির করেছি। ওই ছাগল নিয়ে কথা বলতে বলতে একদম শেষের দিকে আমি ওই ইউনের প্রসঙ্গ আনলাম। পাঠক তখন যে অনুভূতিটা অনুভব করবেন, সেই অনুভূতিটা হচ্ছে যে বিশাল একটা চলচ্চিত্র, একটা গোয়েন্দা চলচ্চিত্র দেখছিল। 3 ঘন্টা একটা চলচ্চিত্র, 2 ঘন্টা 55 মিনিটও বুঝতে পারেন যে আসলে খুনিটা কে, ভিলেনটা কে। শেষ 5 মিনিটে যখন অনুভব করে ভিলেনটা হচ্ছে এ, তখন ওই দর্শকের কেমন লাগে? বিশাল একটা, মানে হাঁপ ছেড়ে বেঁচে যায় যে বিশাল একটা আবিষ্কার করে ফেললাম। আমার রাজনৈতিক কলাম বা রাজনৈতিক কলাম যেভাবে লিখতে হয়, রাজনৈতিক কলাম পড়ার পরে পাঠকের অনুভূতি যেমন এইভাবে হয় যে অবশেষে বুঝলাম যে আসলে কি নিয়ে লিখলো। প্রশ্ন হচ্ছে ওই 95% পর্যন্ত পাঠককে আমি ধরে রাখবো কিভাবে? পাঠক তো বিরক্ত হয়ে চলে যাবে, তাই না? কথা বলা অত সহজ না, কথা বলে লোক ধরে রাখা, আবার এত বড় 17-18 পৃষ্ঠার কলাম লিখে লোক ধরে রাখা এত তো সহজ না। তাহলে কিভাবে সম্ভব? রসিকতা করতে হবে প্রচুর পরিমাণে, নিরস, বিরস, নির্বিকার, নির্লিপ্ত, বিরক্তিকর। বয়স 18 বছর, ভাবনায় 38 বছরের মতো। বয়স কত? 24 না 26? 24। 54 বছরের বুদ্ধিজীবীদের মতো এরকম করে থাকবে। বয়স হলো 26, 66 বছরের বুদ্ধিজীবীর মতো। হ্যাঁ, ভালো আছো? হ্যাঁ, দেখা হবে, ভালো থেকো, কবিতায় সুন্দর সকাল কাটুক, যাপিত জীবন সুন্দর হোক। তীব্র একটা রসবোধ, একটা শ্লেষ। সবচেয়ে বড় কথা হচ্ছে
রাজনৈতিক কলামের মধ্যে যে জিনিসটা থাকতে হবে এই বিষয়টা বলে আমি এই কৌশল শেষ করে দেই, সেটা হচ্ছে স্যাটায়ার। স্যাটায়ার কি জিনিস এটা মনে হয় এখানে উপস্থিত সবাই জানে। তারপরে একটু জিনিস বলি যে ঘটনা যা তার ঠিক বিপরীতটা যদি আমি বলে যদি প্রমাণ করতে চাই সেটা হচ্ছে স্যাটায়ার। যেমন টিএসসির চা খুব একটা সুস্বাদু না, কেউ আমাকে জিজ্ঞেস করলো টিএসসির চা কেমন, আমি বললাম হ্যাঁ অত্যন্ত দুর্দান্ত, এর চেয়ে ভালো চা আমি জীবনে কোনোদিন খাইনি, এমন চা আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত খেয়ে যেতে চাই। এই কথাটা যদি বলি, এই কথাটা হচ্ছে স্যাটায়ার। কিন্তু পাঠক যেন পড়ে বুঝতে পারে যে স্যাটায়ার, বাড়ি গিয়ে যেন কানে কানে বলতে হয় না যে এটা কিন্তু একটা স্যাটায়ার। অনেকে 2 লাইনের একটা সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট দেয়, 3 লাইন ডিসক্লেইমার দেয়। সব মানুষ একরকম না, সবার জন্য না, কিন্তু এটা সব ছেলেরা এক না, কিছু কিছু মেয়ে ব্যতিক্রম আছে। এক্সেপশন ইজ নট অ্যান এক্সাম্পল। এটা কিন্তু স্যাটায়ার। 2 লাইনের পোস্ট, 12 লাইনের ডিসক্লেইমার, বাড়ি গিয়ে বলে দিতে হয় এটা কিন্তু এরকম না, ওটা কিন্তু এরকম না। একটা কলামকে হতে হবে সেলফ এক্সপ্ল্যানেটরি, নিজেই নিজেকে ব্যাখ্যা করছে যে আমি কথার কথা, আমি একজন এন্টিটি, আমি একজন কলাম, আমি নিজে কলামিস্ট না, আমি কলাম। আমি নিজেই নিজেকে ব্যাখ্যা করে দিচ্ছি যে এটা কিন্তু স্যাটায়ার। আমি নিজেই নিজেকে ব্যাখ্যা করে দিচ্ছি আমি কিন্তু নির্দিষ্ট কোনো দল থেকে আসিনি। আমি আওয়ামী লীগের যেমন সমালোচনা করি, বিএনপিরও করি। ভিতরে যেন আমার লিখে দিতে না হয় আমি কিন্তু আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। ভিতরে যেন বা শেষে যেন লিখে দিতে না না আমি কিন্তু আসলে নৌকায়ও ভোট দেই না, ধানের শীর্ষেও দেই না, আমি আসলে না ভোট দিই। এই কথাটা যেন আমাকে নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে না হয়। অর্থাৎ এমন কৌশল অবলম্বন করতে হবে যে কৌশলের ফলে একটা রাজনৈতিক কলাম পাঠপূর্বক একজন পাঠক একটা হরর চলচ্চিত্র দেখার অনুভূতি পায়, একজন পাঠক একটা গোয়েন্দা চলচ্চিত্র দেখার অনুভূতি পায়। কথার কথা, কোনো একজন পত্রিকার প্রকাশক সারাক্ষণ শুধু মাপ চায়, অথবা কোনো একজন লেখক সারাক্ষণ শুধু মাপ চায়। আজ বইমেলায় আমার 3য় মুদ্রণ শেষ হয়ে গিয়েছে, বইমেলার আজ 5ম দিন ছিল, 3rd এডিশন শেষ। বই যারা পাননি স্টলে তাদের কাছে আমি ক্ষমা চাই, করজোড়ে ক্ষমা চাই। আগামীকালকে স্টলে 5ম মুদ্রণ পাওয়া যাবে। মেলা শুরু হয়েছে 5ম দিন, এর মধ্যে 5 এডিশন শেষ। তিনি বারবার ক্ষমা চাচ্ছেন। এই জাতীয় লেখককে বলা যায় ক্ষমা সুন্দর লেখক। এই কথাটা আমি কোথায় পেলাম? ক্ষমা সুন্দর লেখক এই কথাটা আমার আবিষ্কার না। এই গল্পটা বলি। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় নামের একজন সাংবাদিক ছিলেন শেরে বাংলায় ফজলুল হকের আমলে। এখন যেমন বিভিন্ন চটি পোর্টাল আছে আনন্দবাজার পত্রিকার মতো, ওই সময় ওই রকমের চটি পত্রিকা ছিল। সেই পত্রিকাগুলোর কাজ ছিল সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গের বিরুদ্ধে আজে বাজে কথা রটনা করে কিছু কপি বেশি বিক্রি হবে, পেটে ভাত মাছ জুটবে। পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় ওরকমের একজন পত্রিকা সম্পাদক ছিলেন। শেরে বাংলাকে ফজলুল হকের বিরুদ্ধে তিনি নিয়মিত লিখতেন। শেরে বাংলাকে ফজলুল হক তাকে নিয়মিত উকিল নোটিশ পাঠাতেন। শেরে বাংলা আমারে উকিল নোটিশ পাঠায়, বোঝো, এই ভাবটা নিয়ে তিনি সারাক্ষণ চলতেন। শেরে বাংলাকে ফজলুল হক খুব রসিক মানুষ ছিলেন। তিনি মাঝে মাঝে খোঁজ নিতেন, পাঁচকড়ি আমাকে নিয়ে কি লিখেছে একটু দেখাও তো। পাঁচকড়ি আমাকে নিয়ে যদি না লিখে তাহলে ধরে নিতে হবে আমি এখন আর প্রাসঙ্গিক না, জনপ্রিয় না। তো একবার শেরে বাংলা খুব ক্ষেপে গেলেন এবং তার বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিলেন। এবং যতবারই এরকম মামলা করার প্রস্তুতি নিতেন তখন পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় গিয়ে বলতেন যে হুজুর মাপ চাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবারের মতো মাফ করে দেন। সেই থেকে পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়ের নাম হয়ে গেল ক্ষমা সুন্দর সম্পাদক। তিনি যেহেতু বারবার বলতেন যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। এই যে আমি একটা শব্দ শিখলাম, একটা টার্ম শিখলাম, কি টার্ম? ক্ষমা সুন্দর সম্পাদক। যে লেখকরা বইমেলায় গিয়ে সারাক্ষণ শুধু ক্ষমা চায়, আমার এডিশন শেষ, যারা পাননি মনে কষ্ট পেয়েছেন ক্ষমা করে দিবেন, তাকে আমরা বলতে পারি ক্ষমা সুন্দর লেখক। যদি সে ছড়াকার হয় তাকে বলতে পারি ক্ষমা সুন্দর ছড়াকার। যদি সে অধ্যাপক হয়, এই তোমরা এসেছো আমার ক্লাসে, আমি দেরি করে এসেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, তিনি ক্ষমা সুন্দর অধ্যাপক। যদি তিনি লেকচারার হন তিনি ক্ষমা সুন্দর প্রভাষক। এই যে ক্ষমা সুন্দর প্রভাষক, ক্ষমা সুন্দর অধ্যাপক, এটা শ্লেষাত্মক বিষয়, শুনতেই কেমন হাস্যাত্মক লাগে। এটা একজন ঔপন্যাসিক যতটা জনপ্রিয়, এরকমই করে যে কলাম লিখতে পারে সে কোনো অংশে কম জনপ্রিয় না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন লেখকরা। আমরা যদি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের দিকে তাকাই, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে যে গানগুলো উচ্চারিত হয়েছে
জয় বাংলা, বাংলার জয় হবে 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 নিশ্চয়, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে। এই গানগুলো কে লিখেছেন? এই গানগুলো নিশ্চয়ই কোনো রাজনীতিবিদ এসে লিখে দেননি। এই গানগুলো লিখেছেন কোনো না কোনো কবি সাহিত্যিক। এই গানগুলো শুনেই তো মুক্তিযোদ্ধারা উদ্বুদ্ধ হয়েছেন পরবর্তী আক্রমণে যাওয়ার জন্য। অর্থাৎ দেখা যাচ্ছে আমাদের দেশে সেই 6 দফা বলি, 69-এর গণ অভ্যুত্থান বলি, 69-এর গণ অভ্যুত্থানে নিহত আসাদকে নিয়ে কবিতা কে লিখেছেন? আসাদের শার্ট কবিতাটা কি 69-এর গণ অভ্যুত্থান কি আরো তাতি দিতে সক্ষম হয়নি? এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শিষ্য সময় আরো তাতি দিতে সক্ষম হয়নি? মুক্তিযুদ্ধের সময় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটা কি কোনো ভূমিকা পালন করেনি? জয় বাংলা, বাংলার জয় এই গান কি কোনো ভূমিকা পালন করেনি? মুক্তিযুদ্ধকালে আর যে গান উচ্চারিত হয়েছে সেই সব গানগুলো তো বাংলাদেশের মুক্তিযুদ্ধকে আরো বেশি ত্বরান্বিত করেছিল নাকি করেনি? হুসেইন মোহাম্মদ এরশাদের কোনো ভক্ত কি এখানে আছে? থাকলে একটু হাত তুলতে পারো। হুসেইন মোহাম্মদ এরশাদের ভক্ত নাই? হুসেইন মোহাম্মদ এরশাদ যে একজন স্বৈরাচারী ছিলেন সেই বিষয়ে কোনো সন্দেহ আছে নাকি? বললে চাকরি থাকবে না এমন কোনো বিষয় আছে? হুসেইন মোহাম্মদ এরশাদের শাসন আমলকে ভুলণ্ঠিত করার, ধূলিসাৎ করার প্রেক্ষাপটটা তৈরি করে দিয়েছিলেন এই দেশের কবি সাহিত্যিকরা। এই টিএসসি এই সব মিলনায়তনে বসেই জাতীয় কবিতা উৎসবের আয়োজন করে। এখন জাতীয় কবিতা উৎসব একটা হাস্যকর জিনিস, ওখানে উদ্ভট লোকজন গিয়ে কবিতা আবৃত্তি করে। কিন্তু 80 দশকের শেষের দিকে যখন জাতীয় কবিতা পরিষদ গঠিত হলো, জাতীয় কবিতা উৎসব আয়োজন হলো, সেটা কিসের প্রেক্ষিতে ছিল? হুসেইন মোহাম্মদ এরশাদ তার বশংবদ ধ্বজাধারী এবং তার মুসাহেব কবিদেরকে নিয়ে এশিয়ান কবিতা উৎসব আয়োজন করলেন। মানে তার 5-8 কবি যারা ছিলেন তাদেরকে নিয়ে এশিয়ান কবিতা উৎসব আয়োজন করলেন। সেই এশিয়ান কবিতা উৎসবে শুধু চাটুকার কবি সাহিত্যিকরা ছিল। সেই চাটুকার কবি সাহিত্যিকদের বিরুদ্ধে গিয়ে শামসুর রহমান, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ এরা ওই সময় সিদ্ধান্ত নিলেন যে আমরা জাতীয় পরিষদ গঠন করব এবং এই টিএসসির মল চত্বরে আমরা কবিতা উৎসবের আয়োজন করব। অর্থাৎ এই যে জাতীয় কবিতা উৎসব, এই যে জাতীয় কবিতা পরিষদ, এগুলো কিন্তু রাজনৈতিক ছিল। এরশাদের রাজনৈতিক সিদ্ধান্তের বিরোধিতা করতে গিয়ে তারা এই কাজটা করেছিলেন। এরশাদের আমলে এদেশের কবি সাহিত্যিকরা সবচেয়ে বেশি নিপীড়িত ছিলেন, আবার কবি সাহিত্যিকরাই সবচাইতে বেশি সোচ্চার ছিলেন। এরশাদ যখন কবি হতে গিয়েছিল, মোহাম্মদ রফিক তিনি কি বলেছিলেন, কি লিখেছিলেন? 16 পৃষ্ঠার একটা কবিতা লিখে বুলেটিন আকারে ছাপিয়ে দিয়েছিলেন। সেই কবিতার মধ্যে চুম্বকাংশ কি ছিল? সব শালা কবি হবে, পিপিলিকা গো ধরেছে উড়বেই, বন থেকে দাদাল শুয়োর রাজা শোনে বসবেই। রফিক আজাদকে এরপরে অনেক বাজে পরিস্থিতির সম্মুখীন হয়েছিল, কারণ তিনি শাসককে সরাসরি দাতাল শুয়োর বলেছেন। অর্থাৎ আমরা দেখতে পাই এই যে পটুয়া কামরুল হাসান এরশাদকে কি উপাধি দিয়েছিলেন? বিশ্ববেহায়া। দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে, এটা কে লিখেছিলেন? দেশ আজ বিশ্ববেহায়ার খপ্পরে। এই যে তাকে বিশ্ববেহায়া উপাধি আমাদের কবি সাহিত্যিকরা দিলেন, এরপরে ক্রমশ কিন্তু তার ক্ষমতায় থাকার যে মসনদটা, তার যে তখতে তাউস, এই তখতে তাউস কিন্তু আস্তে আস্তে কিন্তু দুর্বল হয়ে যাচ্ছিল। আমরা যদি এই হুসেইন মোহাম্মদ এরশাদের পতন পরবর্তী সময়টা চিন্তা করি, 91 সালে আরো একটি গুরুত্বপূর্ণ ঘটনা দেশে ঘটেছিল। সেটা কি? গণ আদালত কার নেতৃত্বে গড়ে উঠেছিল? জাহানারা ইমাম। জাহানারা ইমামের সাথে কে কে ছিলেন? কবির চৌধুরী ছিলেন, শামসুর রহমান ছিলেন, শাহরিয়ার কবির, তিনিও একজন শিশু সাহিত্যিক সাংবাদিক। তাদের সমন্বয়ে গড়ে উঠল গণ আদালত। প্রত্যেকটি আদালতে ফাঁসির রায় দিলেন। সেই রায় পরবর্তীতে বাস্তবায়িত হয়েছে কি হয়নি? গণ আদালত যদি গঠিত না হতো, এদেশে যুদ্ধাপরাধীদের বিচারের এই যে রাস্তাটা তৈরি হতো। ট্রাইব্যুনাল গঠিত হয়েছে 2009 সালে। কবি সাহিত্যিকরা ট্রাইব্যুনাল এই সোহরাওয়ার্দী উদ্যানে আজ থেকে 31 বছর আগে, সেই সোহরাওয়ার্দী উদ্যানে 1991 সালে গণ আদালত গঠন করেছিলেন জাহানারা ইমাম। স্বাধীনতা বিরোধী শক্তি তাকে বলেছিল জাহান্নামের ইমাম। একজন জাহানারা ইমামকে এদেশের যুদ্ধাপরাধীরা যতটা ভয় পেত, একজন রাষ্ট্রপতিকেও ততটা ভয় পায় না। একজন জাহানারা ইমামের বিরুদ্ধে তারা যতটা চরিত্রহরণ করেছিল, ওই জাহানারা ইমাম, ওই শাহরিয়ার কবির, ওই কবির চৌধুরী, ওই শামসুর রহমান,
তাদেরই আত্মত্যাগের ফলে যে আদালত গড়ে উঠেছিল, সেই আদালতের রায় বাস্তবায়িত হয়েছে 2014-15 সালে এসে। 2013 সালে যখন গণজাগরণ হলো, ওই গণজাগরণটা মূলত একটা আসলে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠান ছিল। কারা সেই মোমবাতি জ্বালিয়েছিলেন? এই কবি সাহিত্যিক। এরাই তখন সিদ্ধান্ত নিয়েছিলেন যে রাষ্ট্র ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে না। এই যে একটা ধারা ছিল, এই ধারাটা পরিবর্তন করতে হবে। আসামি পক্ষ যেমন রায়ের বিরুদ্ধে, মানে ওই মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায়ের বিরুদ্ধে আসামি পক্ষ, দণ্ডিত পক্ষ যেভাবে আপিল আবেদন করতে পারে, রাষ্ট্রপক্ষ সেটা পারে না। এই যে না পারার জনিত যে আইনটা আছে, সেই আইনটা পরিবর্তন করতে হবে। ওই আন্দোলনের ফসল হিসেবেই কিন্তু আব্দুল কাদের মোল্লাকে পৃথিবী থেকে বিদায় নিতে হয়েছিল। আব্দুল কাদের মোল্লা জীবিত থাকাকালে বলেছিল, মুক্তিযোদ্ধারা নারীর এবং টাকা পয়সার লোভে মুক্তিযুদ্ধ করেছিল। দেশটা স্বাধীন হয়েছে দেখে ওদের আস্ফালন বেড়ে গেছে, স্বাধীন না হলে আমরাই ওদেরকে শাস্তির মুখোমুখি করতাম। তাকে যখন 14 বছরের রোম্যান্টিক কারাদণ্ড দেওয়া হলো, তিনি 2 আঙ্গুল উঁচিয়েছিলেন। ওই 2টো আঙ্গুল ছিল মূলত বাংলাদেশের সমস্ত মুক্তিযোদ্ধা, সমস্ত শহীদ সন্তান সবার প্রতি মধ্যাঙ্গুলি প্রদর্শন। উঠিয়েছিলেন মধ্যাঙ্গুলির পাশে তর্জনীয়, কিন্তু সেখানে তর্জনীতে আসলে উজ্জ্ব ছিল। তর্জনীটা নামিয়ে ফেললে এখানে যেরকম অশ্লীল লাগবে, আমি নামাচ্ছি না, ওটা আসলে ওরকমেরই ছিল। আমি এখন যে আঙ্গুল তুলে দাঁড়িয়েছি এখানে, এটা কি অশালীন লাগছে? কিন্তু আমার যে তর্জনী, যেটা এটা যদি নামিয়ে ফেলি, নামাবো না, নামিয়ে ফেললে কেমন লাগবে? ওটা ছিল আসলে এদেশের মুক্তিযুদ্ধের প্রতি, মুক্তিযোদ্ধাদের প্রতি, শহীদদের প্রতি, শহীদ জায়া এবং শহীদ সন্তানদের প্রতি তর্জনী ছাড়া যেরকম লাগবে ওটা। সেসবের প্রেক্ষিতে এদেশে গণজাগরণ হয়েছিল, পরবর্তীতে নানান রকম বিতর্ক হয়েছে, সেটা কবি সাহিত্যিকদের ছিল। অর্থাৎ দেখা যাচ্ছে দেশের যে কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনা প্রবাহ, রাজনৈতিক প্রেক্ষাপট ইত্যাদি তৈরি করে দেন লেখকরা। পরবর্তীতে রাজনীতিবিদরা ক্ষমতায় এসে সংসদে আইন পাশ করেন, পরবর্তীতে আদালত সেই রায় দেয়, জল্লাদরা সেটা বাস্তবায়ন করে। অর্থাৎ দেখা যাচ্ছে দেশের যে কোনো রাজনৈতিক ঘটনা প্রবাহর জন্মদাতা এই যারা রাজনীতি নিয়ে কবিতা সাহিত্য লেখে, তারা ফুল ফল লতা পাতা ছাল বাকর শিশির হিমছড়ি টেকনাফ পাতায়া ইত্যাদি নিয়ে যারা কাঠগোলাপ, ভালোবাসা অবিরাম, ভালো থেকো তুমি আজীবন। রফিক আজাদ লিখেছেন, যদি ভালোবাসা পাই আবার শুধরে নেব জীবনের ভুলগুলি। এই রফিক আজাদই লিখেছেন, সব ভাত দে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো। একই অঙ্গে একই সাথে একজন ব্যক্তিকে দ্রোহী হতে হয়, কবি হতে হয়। একই সাথে একজন ব্যক্তিকে বলতে হয় যে ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড়ো, প্রেমের পদ্যটাই বিদ্রোহ আর চুমুর দিব্যি, শুধু তোমাকেই চাই। যতবার তুমি জননী হয়েছ ততবার আমি পিতা, কত সন্তান জ্বালালো প্রেয়সী তোমার আমার চিতা। এটা যেমন খুব প্রেমজ একটি বাক্য, এই বাক্যে কিন্তু আছে। শেষ করে দেই, হ্যাঁ শেষ করে দেই সঞ্জীব চৌধুরীর একটা প্রসঙ্গে। আমি সঞ্জীব চৌধুরী খুব ভক্ত। সঞ্জীব চৌধুরী একটা ভিডিও কি তোমরা দেখেছো? এই রাজু ভাস্কর্যের সামনে 12-14 মিনিটের একটি ভিডিও, তিনি চিৎকার করে গান গাইছিলেন এবং গানের ফাঁকে ফাঁকে তিনি তৎকালীন সরকারের বিরুদ্ধে, আমি কোন সরকার এটা বিষয় নাই, সেটা আওয়ামী লীগ সরকার হতে পারে, সেটা জাতীয় পার্টির সরকার হতে পারে, সেটা বিএনপি সরকার, সেটা আইয়ুব খান সরকার, যে কোনো সরকার হতে পারে। আমি সরকার বলতে নির্দিষ্ট কোনো সরকার বোঝাচ্ছি না। সরকারের বিরুদ্ধে তিনি যে তীব্র তেজ নিয়ে যে কথাগুলো বলেছিলেন, যে খামোশ, ওরা আমার মুখকে বন্ধ করে দিতে চায়, খামোশ, ওরা আমার কথাকে স্তব্ধ করে দিতে চায়, ওরা আমার জন্য ট্রাকে করে খাবার আনেনি, ওরা আমার জন্য ট্রাকে করে বন্দুক এনেছে। একজন প্রতিবাদী গায়ক ছিলেন সঞ্জীব চৌধুরী, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এই টিএসসির ধুলা বালি ইত্যাদি গায়ে মাখিয়ে তিনি আমাদের ছেড়ে চলে গেছেন। এই সঞ্জীব চৌধুরীর গানকে আমি পলিটি রোমান্টিক গান বলি। সেই সঞ্জীব চৌধুরীরা যুগে যুগে আর কখনো ফিরে আসে না, একজন চলে যায় আর কখনো আসে না।